তোমার প্রতিবেশীরা কেউই তোমাকে ভালো মনে করে না। তোমার ভয়ে দৃষ্টি মেয়েটা এই বাড়িতে ভয়ে ভয়ে চলাফেরা করছে। কুহু শিহাবের চোখেও তোমার জন্য ভয় দেখেছি। তারা বারবার এই বাড়িতে আসতে অস্বীকৃতি জানাচ্ছে, অথচ এটা ওদের চাচার বাড়ি। এই বাড়িতে ওদের অধিকার সব থেকে বেশি। কিন্তু তুমি, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন ফ্যাসিস্ট। নিজেকে ছাড়া কাউকে তুমি ভালোবাসো না, ভালোবাসতে জানো না। নাজমা, অনেক হয়েছে, এবার থাম। মানুষ ভুল করলে তাকে বোঝাতে হয়, এভাবে কঠিন কঠিন কথা বলতে হয় না। দেখবি রাখিকে আমরা বুঝিয়ে বললেই ও বুঝবে। আফরোজা নাজনীন তার সহ্য করতে পারছে না। রাখির মুখের দিকে তাকিয়ে তার দয়া হলো। আপনার ননদ যে কচি খুঁকি, তাই তাকে বোঝাতে হবে বড় ভাবি। এর যদি বোঝার মতো মন থাকতো তবে সে এমন আচরণ করতোই না। এ যদি আমার মায়ের পেটের বোন হতো তবে কবেই এর গাল থাপড়ে লাল করে দিতাম, ফ্যাসিস্টগিরি ছুটিয়ে দিতাম। আমি কি তোমাদেরকে নিজের মনে করি না বৌমা? রাখিকে শাসন করলে আমি কি তোমাকে বাধা দিতাম? শাসনের অভাবে এই মেয়েটা বেয়াদব হয়েছে। ওকে বুঝতে হবে ও যা যা করে সবই অন্যায়। ও কায়েসের ছেলে মেয়েদের সাথে অন্যায় করছে, ও নিজের ননদের সাথে অন্যায় করেছে, নিজের স্বামী ছেলের সাথে তাই করেছে। এবার ওকে শোধরাতে হবে। ও যদি না শোধরায় তবে তোমার শ্বশুরের সকল সম্পত্তি থেকে আমি ওকে বঞ্চিত করব। ভুলেও মেয়ের পরিচয় দেব না। আমার বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে যাবে। আমার কথা শুনে চমকে তার দিকে তাকায় রাখি। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আম্মা এই কথা বলল। আম্মা, এসব কি বলছেন আপনি? আমাকে আপনি পর করে দিতে পারেন না? ভাইয়ারা এসব মানবে না, তারা প্রতিবাদ করবে। আমার কথার বাহিরে আমার একটা ছেলেও যায় না, এটা তুমি ভালো করেই জানো। তারপরেও বোকার মতো কথা বলছো কেন? তোমার ভবিষ্যতের আচরণই পারে আমার সিদ্ধান্ত বদলাতে। এবার ভেবে দেখো তুমি কি চাও, কি করবে। রাখি, তোমার যথেষ্ট বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার জ্ঞান তোমার আছে। তাই বলছি, যা করবে ভেবেচিন্তে করবে। তোমার ছেলেরা আর ছোট নেই, ওরা ভালো মন্দ বোঝে। তোমার আচরণে কিন্তু ওদেরকে তোমার নিকটে নিয়ে আসতে পারে, আবার ওদেরকে দূরে ঠেলেও দিতে পারে। তাই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তোমার হাতে সুখের চাবি। নিজের ভুলের জন্য সন্তানদের হারিয়ে পরে আহাজারি করার চাইতে এখনই নিজেকে শুধরে নিয়ে সুখী সংসার গড়ার কি উচিত নয়? আফরোজা নাজনীন তার স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, তুমি শুধরে গেলে ভালো, নয়তো আমাদেরকেই ব্যবস্থা নিতে হবে। একবার তোমার ভাইয়েরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে কি হবে ভেবে দেখো। আমরা ঢাকা থেকেই তোমার প্রতিটা পদক্ষেপের খবর পাবো। তাই যা করবে ভেবে চিন্তে করো। আবারও হুমকি দিলেন নাজমা আক্তার। এতক্ষণ বাড়ির পেছনের বারান্দায় বসে সব শুনছিলেন রিয়াজ আহমেদ। কেউ জানে না তিনি এই মুহূর্তে ওই বারান্দায় বসে আছেন। আবার নিয়াজও জানতেন না এই রুমে এইসব আলোচনা হবে। তবে সবকিছু শুনে তিনি হাসলেন। অনেক বছর পর তিনি একটু স্বস্তিও পেলেন। দৃষ্টি, আমরা আসছি। মা শাশুড়ি এর সাথে মিলেমিশে থাকবি। খবরদার, পড়াশোনা রেখে কোনো কাজ করতে যাবি না। নিয়াজ, তোমরা কবে শহরে বাড়িতে যাচ্ছ? সাদিক আহমেদ রাশিদিন জিজ্ঞেস করলেন। 3-4 দিনের মধ্যেই যাব ভাইয়া। আগামী বৃহস্পতিবার থেকে ক্লাস নিতে হবে। দৃষ্টিকে তোমাদের সাথে নিয়ে যেও। ওর পরীক্ষার পরেই আমরা ওকে ঢাকায় নিয়ে যাব। নিহানকে বল ও যেন হোস্টেল ছেড়ে দিয়ে আমাদের বাসায় গিয়ে ওঠে। এটা করতে পারবো না মামা, জানোই তো তোমাদের বাসা থেকে ভার্সিটির দূরত্ব অনেক। প্রতিদিন বাসা থেকে ভার্সিটি দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আর কি করা? তুমি না হয় প্রতি বৃহস্পতিবার আমাদের বাসায় যেও, নাকি সেটাও পারবে না? কেন পারবো না, খুব পারবো। রাখি, দৃষ্টিকে দেখে রেখো। যখনই খাবে ওকে সাথে নিয়ে যাবে। ওর যা যা প্রয়োজন সবকিছু ও যেন চাওয়ার আগেই পেয়ে যায়। মনে রেখো, তুমি কি করছো না করছো সবকিছু আমি জানতে পেরে যাব। আল্লাহ তোমার পেটে কোনো মেয়ে দেননি, তাই ছেলের বউকেই মেয়ে ভেবে তোমাকে চলতে হবে। তুমি বর্তমানে ওর সাথে যেরূপ আচরণ করবে ভবিষ্যতেও তোমাকে সেই আচরণটাই ফেরত দেবে। বিষয়টা মাথায় রেখে যা করার করো।
আয়েশা সালেহা কঠিন গলায় মেয়েকে সাবধান করে দিলেন। মায়ের কথা শুনে নীরব থাকলো রাখি আক্তার। পরিবারের প্রত্যেকেই তার বিপক্ষে চলে গেলে ভাবেই তার ভয় হচ্ছে। নিয়াজ, কুহু আর শিহাবের খোঁজ রেখো। তোমরা চলে গেলে মেয়েটা একা হয়ে যাবে। অত বড় বাড়িতে ছেলে মেয়ে দুটো একা থাকবে, ভাবতেই আমার কেমন লাগে। তামিনা আক্তার আফসোস করে বললেন, খোঁজ রাখতে হবেই ভাবি। আমি প্রতিবেশী এক চাচিকে ওদের কাছে থাকতে বলেছি, তিনিও রাজি হয়েছেন। চাচিকে দেখার কেউ নেই, তার ছেলেরা থেকেও নেই। চাচি ওদের সাথে থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। ভালো করেছো, রাতে অন্তত মেয়েটাকে একা থাকতে হবে না। আম্মা চলুন আমরা বেরিয়ে পড়ি, এখন রওনা না দিলে ঢাকা পৌঁছাতে রাত হয়ে যাবে। আফরোজা, তোমরা কুহুকে বলে এসেছো? স্বামীর কথার মাঝে মাথা নাড়লেন আফরোজা নাজনীন। তিনি শাশুড়িকে ধরলেন, একে একে সবাই গাড়িতে উঠে বসলেন। বড়মা, আমি বোধহয় পাওয়ার ব্যাংক দৃষ্টিদের বাড়িতে রেখে এসেছি, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তামিদ কারোর উত্তরের অপেক্ষা না করে কুহুর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কুহু উঠান ঝাড়ু দিচ্ছিল, তখনই গেটে কেউ নক করলো। ঝাড়ু রেখে গেট খুলে দিতেই দেখলো তামিদ দাঁড়িয়ে আছে। কুহু কপাল কুঁচকে তাকালো। চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে জানি না। মন দিয়ে পড়াশোনা করো, ঢাকার যে কোনো ভার্সিটিতে যেন ভর্তি হতে পারো, সেভাবেই পড়াশোনা করো। আমার ফুপু যদি কখনো তোমাদের সাথে দুর্ব্যবহার করে, তবে সাথে সাথে মা অথবা ওর বড় মাকে জানাবে। যে কোনো প্রয়োজনে মা কিংবা বড় মাকে ফোন দিও। সেটাও যদি না করতে পারো, তবে আনানকে জানিও। প্রয়োজন ছাড়া অযথাই বাড়ির বাইরে যেও না। সন্ধ্যার পর তো অবশ্যই নয়। শিহাবকে দেখে রেখো। ভালো থেকো। কথাগুলো বলেই কুহুকে অবাক করে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো তাহমিদ। হাঁটতে হাঁটতে প্যান্টের পকেট থেকে পাওয়া ব্যাগ বের করে হাতে নিল। তাহমিদের এতগুলো উপদেশ শুনে কুহু অবাক হয়ে গেল। ওর বুঝে আসলো না কেন তাহমিদ ওকে কথাগুলো বলল, কিন্তু পরক্ষণেই মনে হলো ওই বাড়ির বাকি সকলের মতোই তাহমিদও হয়তো ভয় পাচ্ছে। ও এতটা বাড়িতে ভাই বোনদের নিয়ে একা থাকে, এটা সকলের ভয়ের কারণ। তাছাড়াও আছে অভাব অনটন, যার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত কুহু। সবাই জানে কুহু কষ্ট করে সংসার চালায়, হয়তো তাহমিদও জানে গেছে, তাই যাওয়ার আগে ওকে সব বলে গেল। হঠাৎই কুহুর কান্না পাচ্ছে। বাবা মার মৃত্যুর পর থেকে 3 বেলা পেট পুড়ে খেতে পারেনি, তবুও কারোর কাছে কখনো হাত পাতেনি। ভবিষ্যতেও না খেয়ে মরে গেলেও কারোর কাছেই বলবে না সে কথা। মায়ের মৃত্যুর পর আনান ভাইয়ের মামিদের মতো করে কেউ ওদের ভালোবাসেনি। নিজের মামা মামিও দায়সারাভাবে ওদের সাথে যোগাযোগ রেখেছে। ফোনে প্রতিদিনই ওদেরকে যেতে বলে, কিন্তু মামা বাড়িতে গেলেই মামির মুখে শুনতে হয় তাদের অভাবের কথা। কিন্তু কুহু জানে সেগুলো সম্পূর্ণ মিথ্যে। ওর নানা গরিব ছিলেন না, এখনও তাদের যথেষ্ট সম্পদ আছে। কুহু বুঝতে পারে ওদেরকে ন্যায্য হিসেব না দেওয়ার জন্যই মামি সবসময় অভাবের নাটক করে। সবকিছু জেনে বুঝেও চুপ করে থাকে কুহু। মরে গেলেও কারোর কাছে হাত পাততে পারবে না, এতটুকু আত্মসম্মান ওর কাছে আছে। দৃষ্টি খেতে আয়, তোর তো আবার নিজের পক্ষের লোকজন আছে, তারা যদি শোনে তোকে না খেয়ে খাইয়ে রেখেছি, তবে তারা আমাকে জেলে পড়বে। আমার ছেলের বউ হতে না হতেই আমার বাপের বাড়ির লোকজনকে হাত করে নিয়েছিস। তারা আমার থেকেও তোদের 3 ভাই বোনকে বেশি ভালোবাসছে। দেখি আমি সত্যি অবাক হচ্ছি, এমন কপাল আমার, নিজের আম্মাই এখন আমাকে হুমকি দামকি দিচ্ছে। দৃষ্টি নিক্ষেপ অসহায় মুখভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে ওর শাশুড়ির অভিযোগ। সত্যি বলতে গেলে ওর ভীষণ হাসি পাচ্ছে। বড়মার বাবার বাড়ির সবাই যাওয়ার পর থেকেই বৌমা ওর সাথে ভালো করে কথা বলছে, এমনকি কুহু আর শিহাবের সাথেও তাই। দৃষ্টি বুঝতে পারছে বড়মা ভয় পেয়েছে তার পরিবারের সবার হুমকিতে। হঠাৎই দৃষ্টির মাথায় কুবুদ্ধি চাপলো। ওর মন বলছে সুযোগ যখন পেয়েছি তখন এর দজ্জাল মহিলাকে একটু জ্বালানোতে ক্ষতি কি। যেই ভাবা সেই কাজ। দৃষ্টি আলাভোলা চেহারা করে বলল, বড়মা, তুমি আমাকে বকছো? নানিমা বলেছে তুমি আমাকে বকা দিলেই যেন সাথে সাথে তাকে জানাই, সে তোমাকে বকে দেবে। আমি কি এখন নানিমাকে কথাটা জানাবো বড়মা, নাকি নানিমা জিজ্ঞেস করলে তখন তাকে জানাবো? দৃষ্টির কথা শুনে ভীষণ খেল রাখি আক্তার। সে চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে তাকালো দৃষ্টির দিকে। কেন আম্মাকে বলবি কেন? আমি তোকে কি এমন খারাপ কথা বলেছি যে সেগুলো আম্মাকে জানাতে হবে? আমার বাড়ির লোকজন যাওয়ার পর থেকেই
তোকে সাথে নিয়ে 3 বেলা খাবার খাই, তোকে নিয়ে শপিংয়ে গেছি, তোর পছন্দ মতো জিনিসপত্র কিনে দিয়েছি, তারপরও তুই আমার এই সামান্য কথাগুলো আম্মাকে বলে দিবি? হাজার হলো নানিমা আমার গুরুজন, তিনি যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি আমার সাথে কোনোরূপ খারাপ আচরণ করেছো কি না, তাহলে আমাকে তো সত্যি কথা বলতেই হবে। আমি কখনোই নানিমার সাথে মিথ্যা কথা বলতে পারবো না, এমনকি মামিদের সাথেও নয়। সত্য আমাকে বলতেই হবে, সে যতই তেতো হোক না কেন। তুমি আমাকে শপিংয়ে নিয়ে গিয়ে বলেছিলে আমার জন্য কেনাকাটা করতে করতে তুমি ফকির হয়ে যাবে, সে কথাটাও আমি নানিমাকে বলে দিয়েছি। কথাটা শুনে নানিমা বলেছে সুযোগ আসলে এই তোমাকে জবাবদিহি করতেই হবে। দৃষ্টির কথা শুনে চেয়ারে ধপ করে বসে পড়ল রাখি আক্তার। তার বুক ধড়ফড় করছে। সে ভাবছে এই কথাটা শোনার পর আম্মার প্রতিক্রিয়া কেমন হয়েছিল, আর ওই কথাটার জন্য আম্মা তাকে কি বলবে। দৃষ্টি বাম ভ্রু উঁচিয়ে তাদের তাকিয়ে আছে বড়মার দিকে। বড়মা সত্যিই ভয় পেয়েছে, যদিও ও সেই দিন শপিংয়ে গিয়ে বড়মার কথা বলাটা কাউকেই বলেনি। তাই বলে কি বড়মাকে একটু ভয় দেখাতে পারবে না? ভয় থেকে যদি ভালো কিছু হয় তবে দজ্জাল শাশুড়িকে লাইনে আনার জন্য ভয় দেখাতে ক্ষতি কি? কি ব্যাপার রাখি, পদাঘাতপ্রাপ্ত রোগীর মতো বসে আছো কেন? তোমার কি হার্ট অ্যাটাক বা স্ট্রোক জাতীয় কিছু হয়েছে? ডক্টরকে ফোন দেব? নিয়াজ মাহমুদ ডাইনিং টেবিলের কাছে এসে স্ত্রীকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, তোমার মাথা হয়েছে, আমার হার্ট অ্যাটাক স্ট্রোক করে মরে গেলে তো তোমরা বেঁচে যাও। এইবারের পর থেকেই আমার শত্রু, যেখানে নিজের পেটের সন্তানেরা পর্যন্ত আমার বিরোধিতা করে, সেখানে তুমি কোন আব্দুল? তুমি তো আমার শত্রু দলের লিডার। এতদিন 3 বাপ ছেলের দল ছিল, এখন আবার তাদের পাল্লা বাড়ি হয়েছে, ছেলের বউ আরো এক কাঠি উপরে। বড়মা, তুমি আবারও আমাকে বকা দিচ্ছ? নানিমার সাবধান বাণী কি ভুলে গেছো? কান্না জড়ানো গলায় বলল দৃষ্টি। আমার ভুল হয়েছে বৌমা, মাফ করো আমাকে। এখন দয়া করে খেতে আয়, তোর ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। রাখি আক্তার দৃষ্টির হাত ধরে ওকে চেয়ারে বসালো, তারপর যত্ন সহকারে ওর প্লেটে খাবার বেড়ে দিল। ততক্ষণে নিহান আনান চলে এসেছে। আনান অবাক হয়ে দেখছে ওর মা ভালোবেসে দৃষ্টিকে খাওয়াচ্ছে। আনান বুঝলো কাহিনী কি, মুচকি হাসলো, কিন্তু মাকে কোচা মারার লোভ সামলাতে পারলো না। নারী তুমি কি, তুমি অভিনয়ে সেরা, সত্যিই নারী তুমি অভিনয়ে সেরা রে। ওই নিমুখ হারাম ছেলে, মুখ বন্ধ করে খা, একটুও কথা বললে তোর মাথা আমি ফাটিয়ে দেব। নিমুখ হারামের গোষ্ঠী জুটেছে আমার কপালে, একে একটা কাল সাপ। রাখি আক্তার খেকিয়ে উঠলেন। সে বুঝতে পেরেছে আনান কথাগুলো তার উদ্দেশ্যেই বলেছে। রাখি, কি শুরু করলে? একটু শান্তিতে খেতে দাও। বারবার কেন ভুলে যাও এই নিমখারামের গোষ্ঠী তোমার কপালে লেখা ছিল? তোমাকে মনে রাখতে হবে আমার গোষ্ঠীর নিমক হালাল হলেও তুমি আমার অর্ধাঙ্গিনী হতে, তাই আফসোস করো না। তবে যদি চাও তবে নিমখালাল পরিবার দেখে গাঁটটি বাঁধতে পারো, আমরা কেউই তোমাকে বাধা দেব না। অন্তত এটা ভেবে আমরা খুশি হব তুমি সুখী হয়েছ। তোমরা কি বলো আনান, নিহান? নিয়াজ মাহমুদ হাসি মুখে ছেলেদেরকে জিজ্ঞেস করলেন, তোমার কথার সাথে আমরা একমত আব্বু, আমরা আম্মুকে সুখী দেখতে চাই। দুই ভাই এসবই বলল। আমিও একমত বড় চাচা। আগ বাড়িয়ে বলল দৃষ্টি। সকলের কথা শুনে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রাখি আক্তার। সে কথা বলার ভাষা হারিয়েছে। তার ছেলেরাও যে স্বামীর এমন জঘন্য প্রস্তাবে সায় দেবে এটা তার কল্পনায়ও ছিল না। অনেক চেষ্টার পর সে দৃষ্টিকে বলল, একমত হয়ে কোনো লাভ নেই। ভেবেছিস আমি চলে গেলে তুই এই সংসার করতে হবে? সেটি হচ্ছে না, আমি হতে দেব না। এই সংসার ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, সে যতই তোরা নিমুখারামের বংশ হোস না কেন। তুমি সত্যিই যাবে না বড় চাচা? তোমার স্বপ্ন বোধহয় আর পূরণ হবে না। দৃষ্টির কথা শুনে হো হো করে হেসে উঠল আনান। একে একে হাসতে শুরু করলো নিহান আর নিয়াজ মাহমুদও। রাখি আক্তার অসহায় চোখে সকলের হাসি দেখছে আর আগে গজগজ করছে, তবে সে তার রাগ প্রকাশ করতে পারল না। আমি কালকে ঢাকা যাব।
দৃষ্টিকে রুমে আসতে দেখে মৃদু গলায় বলল নিহান, কিন্তু দৃষ্টি ও কথায় পাত্তা না দিয়ে নিজের কাপড় গোছাতে শুরু করলো। দৃষ্টিকে নীরব থাকতে দেখে নিহান দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, তুই কি আমার সাথে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিস দৃষ্টি? তুই কেন বুঝিস না? তোর নীরবতা আমাকে ভেঙে চড়ে খান খান করে দেয়। তোর দূরত্ব আমাকে বিরহের অনলে পোড়ায়। আমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি। তোর এই নীরব প্রত্যাখ্যানের সাথে সন্ধি করে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পৃথু আপু যদি সেদিন পালিয়ে না যেত, তবে আজ আমার জায়গায় সে থাকতো। তুমি তাকে নিয়ে দিব্যি সংসার করতে। সে তোমার বেঁচে থাকার অবলম্বন হতো। তখন আমার অস্তিত্ব কোথায় থাকতো বলতে পারো? তুমি একজন কাপুরুষ, ভালোবাসলে পরিবারকে জানাতে পারতে, কিন্তু সেটা না করে বিয়ে করতে রাজি হয়েছো। আবার যখন বিবেকবোধ জাগ্রত হয়েছিল, তখন রাতের আধারে পালিয়ে যাওয়ার কথা বলতে গিয়েছিলে। তোমার সাথে কথা বলতে গেলে আমার মনে হয় একজন মেরুদণ্ডহীনের সাথে কথা বলছি। কথাগুলো বলেই দৃষ্টি এলোমেলো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দৃষ্টির কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল নিহান। ওর বিশ্বাসই হচ্ছে না ওর সম্পর্কে দৃষ্টির ধারণা এতহীন। এই প্রথমবার নিহানের নিজেকে মেরুদণ্ডহীন বলেই মনে হলো। দৃষ্টি ভুল কিছুই বলেনি, তার ভুলের জন্যই দৃষ্টিকে সে হারাতে বসেছিল। চিন্তার মাঝেও একটা কথা মাথায় আসলো নিহানের, নিশ্চয়ই দৃষ্টিও ওকে নিয়ে ভাবতো, আর সেই জন্যই তার এত অভিমান, নিহানের প্রতি এত অভিযোগ। হয়তো দৃষ্টির ভালোবাসা ওর অভিমান আর অভিযোগের আস্তরণেই বন্দী হয়ে আছে। নিহানের একটাই কাজ, দৃষ্টির অভিমানগুলোকে মুছে ফেলা আর অভিযোগগুলোকে খণ্ডন করা। ও যে কোনো মূল্যেই দৃষ্টির ভালোবাসা পেতে চায়। আমি আমার সকল ভুল তোর কাছে স্বীকার করতে রাজি আছি দৃষ্টি। তোকে আমি ভালোবাসি। তোর যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। তবুও তোর ভালোবাসা আমার চাই। আমার ভালোবাসার সাগরে তোর সকল অভিমান ভাসাতে চাই। এ আমার অঙ্গীকার। দৃষ্টি বারান্দার গ্রিলে কপাল ঠেকিয়ে মৃদু সুদূরে তাকিয়ে আছে। দুফোঁটা অশ্রু ঝরে পড়ল ওর দু চোখ বয়ে। গত 1.5 বছর ধরে নিহানের চিরকুটে অভ্যস্ত হয়ে গেছিল। প্রথম নিহানকে এড়িয়ে গেলেও পরে আর পারেনি। মায়া জন্মায় নিহানের প্রতি, কিন্তু মুখ ফুটে বলার সাহস পায়নি। হঠাৎই গত 1.5 মাস আগে নিহানের চিরকুট আসা বন্ধ হয়ে যায়। দৃষ্টি জানতে পারে নিহানের বিয়ে ঠিক হয়েছে। কথাটা শোনার পর দৃষ্টির কষ্ট হয়েছে। ও সকলের অগোচরেই কেটেছে, কিন্তু নিহানকে কিচ্ছুটি জানাতে দেয়নি। সে জানার চেষ্টাও করেনি। মায়ের কথায় সায় জানিয়ে বিয়েতে প্রস্তুত নিয়েছিল। তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো, তার চেয়েও 10 গুণ কষ্ট তোমাকে ফেরত দেবো আমি নিহান ভাইয়া। আমার কষ্টগুলো তোমাকে অনুধাবন করতেই হবে, তার আগে তুমি আমাকে ছুঁতেও পারবে না। বিড়বিড় করে বলল দৃষ্টি। কুহুমা, কেমন আছিস? বড় মামির গলা শুনে কুহুর মন ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন মামি? দিদুন, মেজো মামি, সেজো মামি, ছোট মামি, তারা সবাই কেমন আছেন? স্বভাবসুলভ ভঙ্গিতেই জিজ্ঞেস করলো কুহু। কুহুর প্রশ্ন শুনে হাসলেন আফরোজা নাজনীন। সবাই ভালো আছে। শিহাব কেমন আছে? ও কি স্কুলে গেছে? 2 দিন ধরে ওর জ্বর, তাই স্কুলে যেতে পারেনি। আহারে, ছেলেটা জ্বরে কষ্ট পাচ্ছে। ডক্টরের কাছে নিয়েছিলি? ওষুধ খাওয়াচ্ছিলি? বড় চাচা ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধও এনে দিয়েছে, নিয়মিত খাওয়াচ্ছি। খেয়াল রাখিস ওর। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওকে বাইরে যেতে দিস না। ঠিক আছে মামি। কুহুমা, তোর অ্যাডমিশনের আর তো দেরি নেই। ঢাকায় আসবি কবে? সিদ্ধান্ত নিয়েছিস? কোন ভার্সিটিতে অ্যাডমিশন দিবি? বুয়েটে দিতে চাই মামি। সেখানে সুযোগ না পেলে সবগুলো বিদ্যালয়ে দিব। যেখানে সুযোগ পাবো সেখানেই ভর্তি হয়ে যাব। মেডিকেলে অ্যাডমিশন দিবি না? প্রস্তুতি নেইনি মামি, আমার হেমোফোবিয়া আছে। আর তাছাড়া কাটা ছেঁড়া, ডেড বডি এসবে ভয় পাই আমি। কুহুর কথা শুনে হাসলেন আফরোজা নাজনীন। তাহলে বাদ দে, অ্যাডমিশনের বেশি দিন আর দেরি নেই। তুই ঢাকায় আসবি কবে? শোন, বুয়েটে পরীক্ষার 7 দিন আগে চলে আসবি আমাদের বাসায়। আমরা ঢাকায় চলে এসেছি। যতদিন ঢাকায় অ্যাডমিশন হবে ততদিন আমাদের বাসায় থাকবি। কোথায় থাকবো সেই সিদ্ধান্ত এখনো নেইনি মামি। বড় চাচা যেভাবে বলবে সেভাবেই কাজ করতে হবে। নিয়াজের সাথে আমি কথা বলবো। তুই মন দিয়ে পড়াশোনা কর, বাকিটা আমি দেখব।
আফরোজা নাজনীন আরও কিছুক্ষণ কথা বললেন কুহুর সাথে। কুহুর সাথে কথা শেষ করে তিনি ফোন করলেন রাখি আক্তারকে। তোরা এসে গেছিস কুহুমা? শিহাব সোনা, তুমি কেমন আছো? নিয়াজ ভেতরে এসো।